বারান্দায় নতুন লাগানো ফুল গাছের ছোট্ট টবের ওপর একটা প্রজাপতি বসেছে। টবটা ঝুলন্ত অবস্থায় থাকায় দক্ষিণা হাওয়ায় ধাক্কা একটু আধটু দুলছে। তোহার মাধুর্য ভরা দৃষ্টি আটকে রয়েছে প্রজাপতির রঙিন পাখা দুটোর ওপর। নিঃশব্দে এক পা দুপা করে এগিয়ে দরজা ঘেঁষে দাঁড়ালো সে। তার সবেমাত্র দুহাত দূরেই সদ্য ফোটা দুটো ফুলের ওপর রং বেরঙের পাখা মেলে বসে রয়েছে প্রজাপতিটা। তোহা একটু হাসল। নামমাত্রই দূরত্ব হওয়া সত্ত্বেও প্রজাপতিটাকে ছুঁয়ে দিতে ভয়। ছুঁয়ে দিলেই তো তা উড়ে যাবে, হারিয়ে যাবে, মিলিয়ে যাবে সুবিশাল আকাশের গহীন সাম্রাজ্যে। তখন আর তাকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। মৃদু হেসে হাঁপ ছাড়ল তোহা। ফুলের টবটা দুর্য এনেছে তার জন্য। যে বন্ধুর বাড়ি গিয়েছিল ওখানে নাকি অনেক ফুলের গাছ পাওয়া যায়। সেখান থেকে কিনে বোনের জন্য এত দূর এটাকে বই এনেছে সে। মূলত ফুল প্রচণ্ড পছন্দ তোহার। মনটা আজকে ফুরফুরে। দুপুরে নিশা আসবে তার জামাইসহ। তাছাড়া সাইফ, নুহাশ আর স্বর্ণালীও আসবে। থাকবে দুদিন। বিয়ের পরে এই প্রথম আসা নিশার। আরও আগেই আসতো, তবে নানা অসুস্থতার খবর শুনে আর আসেনি। কারণ বাসায় তোহা ছাড়া আর কেউ ছিল না। এসে কি করতো? তবে এখন সমস্যা নেই। দুদিন আগে তার মা খালামণি ফিরে এসেছে। নানা এখন অনেকটাই সুস্থ। বিকেলে প্রায় 4টা বাজে। হাসি তামাশা প্রবল আনন্দ মেতে উঠেছে তোহার ঘর। দুপুরের খাওয়ার শেষে সবাই বসেছে আড্ডা দিতে। হাস্য উজ্জ্বল কণ্ঠেগুলো যেন অনুভূতিদের স্বতঃস্ফূর্ত মিলন মেলা। নিশান বর সোহাজ্য মির্জা অত্যন্ত মিশুক স্বভাবের একজন সুপুরুষ। সবাই থেকে বয়সে প্রায় অনেকটা বড় হওয়ার সত্ত্বেও সবার সাথে মিলেমিশে কোনো অস্বস্তি ছাড়াই আড্ডা দিচ্ছে সে। খাটে জায়গা না হয় পাশে একটা চেয়ার টেনে দু পা ভাঁজ করে তুলে বসে আছে তোহা। মুখে নজরকাড়া হাসি টেনে সবার সাথে গল্প মশগুল সে। হাসাহাসির মাঝে চুল হাত চালাতে চালাতে রুমে প্রবেশ করে তিহান। সবার দৃষ্টি আচমকা তার দিকে পড়তেই চমৎকার করে হেসে শার্টের হাতা গুটাতে গুটাতে সে বলল, আমাকে ছাড়া আড্ডা দিচ্ছিস সবগুলা। কথাটা বলে সোহাজ্যের দিকে চোখ পড়তেই তোহাকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে সে বলল, আরে দুলাভাই যে, কেমন আছেন? সোহাজ্য হাসল, হাতে হাত মিলিয়ে বলল, আরে ভালোই, তুমি কেমন আছো? এই তো আছি। তো কী নিয়ে এত হাসাহাসি হচ্ছিল? বলে বসার জন্য আশেপাশে তাকায় তিহান। প্রায় সাথে সাথেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। একটু সরে দাঁড়িয়ে তিহানের দিকে চেয়ারটা এগিয়ে দিয়ে চাপা স্বরে বলে, বসুন। তিহান তোহার দিকে না তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ল। মুখে হাসি ততক্ষণে সরে গেল তোহার। চুপটি করে চেয়ারে পাশ ঘেঁষে দাঁড়ালো সে। সোহাজ্য একবার আশেপাশে চোখ বুলালো। স্বর্ণালী, তোহা, এমনকি নিশাও একটু চুপসে গেল। সোহাজ্য মুচকি হেসে বলল, এদেরকে খুব বেশি টাইটে রাখো বুঝি? তোমাকে দেখে সব কয়টা ভিজে বিড়াল হয়ে গেল। উত্তরে তিহান শুধুমাত্র হাসল, হৃদয় কাঁপিয়ে দেওয়া হাসি। সেদিকে তাকিয়ে একটুখানি থমকালো তোহা। বাম হাত দিয়ে তিহানের চেয়ার পিঠে ঠেকানোর ওপর অংশটা আরও একটু খামছে ধরল সে। নিশা তেতে উঠে বলল, আমরা মোটেও ভিজে বিড়াল হইনি। তিহান ভাইকে আমরা যথেষ্ট সম্মান করি বুঝলেন। সেজন্যই ওনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা চুপ হলাম। তিহান ভুরু উঁচিয়ে বলল, তাই নাকি রে? তুই চুপ না করলে তো আমি কথাই বলতে পারতাম না। বড় উপকার করলি রে নিশা, অনেক বড় উপকার করলি। তিহানের কথায় অপদমস্ত হয়ে চুপ হয়ে গেল নিশা। তবে নিশা ছাড়া সবাই সস্বরে হেসে উঠল। খানিক বাদেই তিহানের চোখ গেল বিছানার কোণে সাইফ নৌসাদের হাতে বসে থাকা সুদর্শন ছেলেটার ওপরে। এতক্ষণে সে খেয়াল করেনি। মুহূর্তে ভুরু কুঁচকে গেল তার।
থুতনি থেকে হাত বুলিয়ে সে বললেন, উনি কে? সাথে সাথে ছেলেটা তার দিকে তাকিয়ে উজ্জ্বল হাসি টেনে বলল, আমি ভাবির দেবর অনন্ত। বলে নিশার দিকে ইশারা করল সে। তোমাকে তো দেখিনি বিয়েতে। কৌতূহলটার কণ্ঠ তিহানের। সৌহার্য উত্তর দিল, ও আসতে পারেনি বিয়েতে, অসুস্থ ছিল, তবে এঙ্গেজমেন্টে এসেছিল। তুমি হয়তো খেয়াল করনি। তিহান মাথা নাড়িয়ে বলল, হয়তো বা। অনন্ত আবারও মুচকি হাসল। তোহা তখন বসে আছে খাটের পাশে, কাঠের ছোট্ট টেবিলের ওপর। বেশ অনেকটা সময় পর তিহানের চোখ আবারও পড়ল অনন্তের উপর। ঘাড় বাঁকিয়ে তার চকচকে দৃষ্টি অনুসরণ করে তোহার আপত্তিকর স্থানে চোখ পড়তে মুহূর্তেই চোখের জোয়ালা শক্ত হয়ে এলো তার। দাঁতে দাঁত চেপে রাগটা আটকিয়ে চেয়ার ঘুরিয়ে তোয়াকে তার পিছে আড়াল করে বসল সে। আকাশি রঙের একটা হ্যান্ডপ্রিন্টের সুতি শাড়ি পরেছে তোহা। আকাশি রঙের মধ্যে সাদা মেঘের মতো সাদা রঙের রংতুলির ছোঁয়া দিয়ে খুব যত্নে তৈরি করে হয়েছে শাড়িটা। গত বছর বৈশাখের সময় মেলা থেকে শখ করে কিনেছিল, তবে আজ পর্যন্ত পরার সুযোগ হয়নি। আজকে সুযোগ পেয়ে পরে ফেলেছে। সাদা রঙের ব্লাউজের সাথে গলায় ছোট একটা সাদা পাথরের লকেট একদম ফুটে উঠেছে। চুলে খোপা করে সামনে থেকে কিছু চুল বের করে নিল তোহা। দুহাত ভর্তি সাদা রঙের তিহানের দেওয়া সেদিকে কাচের চুড়ি। চোখে খুব সাবধানতার সাথে আইলাইনার লাগিয়ে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে পরিপাটি হয়ে বের হলো সে। সে বের হতে না হতে স্বর্ণালিতা, নিশা ও পাশের রুম থেকে বের হলো। তাদের পরনে শাড়ি। তারা বেরিয়ে আসলো ড্রয়িং রুমে বসা ছেলেরা উঠে দাঁড়ালো। এবার পুরো ড্রয়িং রুম চোখ বুলালো তোহা। তিহানকে দেখা যাচ্ছে না। কোথায় ও? সবাই মিলে রেস্টুরেন্টে যাবে তারা। সৌহার্যর পক্ষ থেকে বিয়ের পর প্রথম ট্রিট। বিকেলে যখন 5টা 17 বাজে তখনও রোদ আছে আশেপাশে, আলোয় ঝলমলে চারিপাশ। এক হাতে শাড়ির কুচি ধরে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নামছে তোহা। তার আগে আগে নিশা আর স্বর্ণালী। হঠাৎ পিছনে কারো অস্তিত্ব অনুভব করতে একটু থেমে ঘাড় ঘোরালো সে। ধবধবে সাদা পাঞ্জাবিতে তিহানকে দেখে এক মুহূর্তে পলকহীনভাবে চেয়ে থেকে একটু সাইডে দিয়ে বলল, আপনি আগে যান। তিহান কিছুক্ষণ তোহাকে আপাদমস্তক দেখে নিয়ে মুখ এগিয়ে এনে বলল, আমি আগে গেলে তোকে সামলাবে কে? ধীরে সুস্থে শাড়ি সামলে নামো। কথাটা কানে যেতে চকিত দৃষ্টিতে সামনে তাকালো তোহা। নিঃশ্বাস শুনলে কি একটা লজ্জা পড়বে সে? তবে নিশা আর স্বর্ণালীকে সামনে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে তিহান বলল, কেউ শোনেনি, নামো। তোহা আর কিছু বলল না। চুপচাপ নিচে নামতে দেখল পাশাপাশি 3টে গাড়ি দাঁড় করানো। একটা ড্রাইভিং সিটে বসেছে সৌহার্য, তার পাশে নিশা, পিছনে বোধহয় তুর্য, অনন্ত আর স্বর্ণা। আরেকটা গাড়ি সাইবদের। সাইব আর নুসা উঠেছে সেটায়। তোহাকে দেখে অনন্ত জানালা দিয়ে মুখ বের করে বলল, তুমি এখানে আসো তোহা। তোহা আমতা আমতা করে। তিহান তার হাত টেনে বলল, ও আসলে চাপাচাপি করে বসতে পারে না। সমস্যা নেই, তোমরাও যাও, ও আমার সাথে যাবে। অনন্ত আরও কিছু বলার আগেই সৌহার্য গাড়ি স্টার্ট দিল। তিহান মুচকি হেসে সাইবদের গাড়ির কাছে যেয়ে মাথা ঝুঁকিয়ে বলল, তোরা যা, আমি তোহাকে নিয়ে আসছি। গাড়িতে বসে আছে তোহা। বারবার সামনে চুলগুলো চোখের উপর থেকে সরাতে গিয়ে কাচের চুড়িতে রিনঝিন করে বেজে উঠছে শব্দ তরঙ্গ। তিহান ড্রাইভ করছে মনোযোগ দিয়ে, তার দৃষ্টি সামনের দিকে। তোহার দিকে তাকাচ্ছে না সে। হঠাৎ গাড়ির মোড় ঘোরাতে তিহান গম্ভীর কণ্ঠে বলল, তিহু, ডান পকেটে হাত ঢোকাতো। তোহা বুঝতে না পেরে বলল, জি। পাঞ্জাবির ডান পাশের পকেটে হাত ঢোকা। ইতস্ততভাবে তিহানের পকেট
হাতটাতে একটা সিলভার কালারের ছোট্ট ঝুমকা কানের দুল বেরিয়ে এলো। সেগুলো হাতে নিয়েই তোহা কিছু বলার আগে তিহান বলল, পর। তোহা বিনা বাক্য দুল দুটো পরে নিতে গাড়ি থামালো। তিহান ঝুঁকে গিয়ে তোহার পাশের গাড়ি জানালার কাচ উঠিয়ে দিয়ে একটানে তোহার চুল খোপা খুলে দিল সে। চুলগুলো এলোমেলো হয়ে সারা গায়ে ছড়িয়ে পড়তেই তোহা লজ্জায় মিয়জার কণ্ঠে পিট করে বলল, তিহান ভাই। বাক্যটা শুরু করলেও শেষ করতে সক্ষম হলো না সে। তার আগে তিহান তার সারা মুখে চুল বুলাতে বাম গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল ঠোঁটের ওপর রেখে নিচু কণ্ঠে বলল, একদম মেঘময়ূরী লাগছে তোমাকে। নীল সাদা মেঘের জর্জরিত আমার একমাত্র মেঘময়ূরী। শেষ বিকেলে রোদ আছড়ে পড়ছে জানালার কাচ ভেদ করে। একটি সরু তেজস্ব রশ্মি তোহার মুখের ওপর ছেয়ে আছে। এখনো চোখ তুলে তাকায়নি তোহা। দৃষ্টি নিচের দিকে দিয়ে থম মেরে বসে আছে। তিহানের হাত এখনো তার গালে। ঠোঁট পাকা। 3 মিনিট যাবৎ তার সারা মুখ চোখ বুলিয়ে যাচ্ছে তিহান। তার মাদক মাখা গভীর দৃষ্টি বিপরীতে মাথা তুলতে পারছে না তোহা। প্রচণ্ড লজ্জা, শ্বাস প্রশ্বাস যেন গলা অবধি এসে আটকে যাচ্ছে। তিহানের হাতে বৃদ্ধা আঙুলে হালকা করে তোহার ঠোঁট স্লাইড করে শেষমেশ ঠোঁটের কোণায় যেতে তোহা মিনমিনিয়ে কণ্ঠে বলল, দেরি হয়ে যাচ্ছে। তিহান হাসল। আচমকা হেসে ফেলা সে হাসি দেখার ইচ্ছা থাকলেও লজ্জার কারণে তাকাতে পারল না তোহা। তিহান গাল থেকে হাত সরিয়ে নিল। তোহার মুখের ওপর আসা চুলগুলো কানের পিঠে গোজার জন্য হাত উঠাতে তিহান নিজের তা গুজে দিয়ে সরে গিয়ে সিটে বসল। তোহার মুখে এখনো লজ্জাভাব স্পষ্ট। গাড়ি স্টার্ট দিল তিহান। হাতে মুঠোয় থাকা খোঁপায় কাটারা তোহার দিকে এগিয়ে গিয়ে বলল, চুল বেঁধে জানালাটা খুলে দে। তোহা এবার তাকিয়ে কাঁটাটা দিয়ে পুরো খোঁপা করতে বলল, চুলগুলো শুধু খুললেন কেন? তার কথার প্রেক্ষিতে কোনো উত্তর বলল না তিহান, বরং কণ্ঠে অস্থির ভাব নিয়ে বলল, জানালার কাজটা না মাতিহু, প্রচুর গরম লাগছে। তোহা বিরক্ত নিয়ে খোঁপা আটকে জানালাটা খুলতে বলল, এসি ছাড়লেই তো পারেন। এসি কৃত্রিম ঠান্ডা কাজ হবে না, প্রকৃতি অকৃত্রিম তাজা বাতাস লাগবে। তোহা পাল্টা জবাব দিল না। গাড়ি চলছে তুমুল গতিতে। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদেরকে। জানালার মাথা ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে রইল তোহা। যদিও এ দিকটায় আকাশ ততটা দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশে সারি সারি গাছ, তাদের ছড়ানো ছিটানো ডালপালা দিয়ে আকাশটা আড়াল হয়ে রয়েছে। মাঝের মধ্যে একটু আধটু রৌদ্রোজ্জ্বল মেঘ উঁকি দিচ্ছে গাছের ফাঁক ফোকর দিয়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে খানিকটা আচ্ছন্ন হয়ে পড়ে তোহা। আকাশের দিকে চেয়ে আনমনে তিহানকে প্রশ্ন করে, আচ্ছা মেঘময়ূরী মানে কি? ঘাড় বাঁকিয়ে এবার তোহাকে দেখে নিল তিহান। তারপর শান্ত শীতল স্নিগ্ধ কণ্ঠে বলল, মেঘময়ূরী মানে তুমিই মেঘময়ূরী। আহা, বলুন না, এটার অর্থ কি? অধৈর্য কৌতূহলী শোনা তোহার কণ্ঠ। তিহান আবার হেসে ফেলে। গাড়ির গতি কমিয়ে তোহার দিকে চেয়ে বলতে থাকে, মেঘময়ূরী হচ্ছে মেঘের রাজ্যে বিরাজ করে এক অনন্য ময়ূরপরী, যার সর্বাঙ্গে ছেয়ে আছে ঘোর লাগা সৌন্দর্য, যার দিকে তাকালেই চোখ ধাঁধিয়ে যায়, দৃষ্টি ফেরানো দায়। আমি হলাম সেই মেঘ, আর তুমি হচ্ছ আমার রাজ্যে বিরাজ করা সেই অতি সুন্দরী রমণী, বুঝলে? প্রতিউত্তর না করে চোখ বন্ধ করে ফেলল তোহা। হঠাৎ এমন ঘুম পাচ্ছে কেন? অতি শান্তিতে কি সব মানুষের ঘুম আসে নাকি? শুধু তারাই। তাদের গাড়ি থামার পরে বাকিদের দুটো গাড়ি পিছনে থামে, সুতরাং তারা আগেই পৌঁছেছে।
তিহান ব্যস্ত হাতে নিজের সিট বেল্ট খুলে তোহার সিট বেল্ট খুলে দিতে দিতে ঝাড়ি দিয়ে বলল, আমারই সবার আগে পৌঁছেছি, অযথাই দেরি হবে করে মাথা খাচ্ছিলি আমার। তোহা ভুরু কুচকে তাকায়, প্রতিবাদী স্বরে বলে, আমি একবারই বলেছি, তাতে আপনার মাথা খাওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল, বলে তোহা। পাশের দরজা খুলে দেয় তিহান, বলে, নাম, আমি গাড়ি পার্ক করে আসছি। তোহা নামতে পিছন থেকে এগিয়ে আসে সবাই। তার দিকে চোখ বুলিয়ে সর্বপ্রথম অনন্ত জিজ্ঞেস করে, তোহা, আসার সময় তো তোমার কানের দুল দেখলাম না, এখন কোথা থেকে এলো? তার সাথে সাথে নিশাও ভুরু কুচকে সন্দিহান কণ্ঠে বলে, তাই তো, তোর তো এমন দুল নেই। বিপাকে পড়ে যায় তোহা। তাদেরকে তো আর বলতে পারবে না এটা যে তিহান দিয়েছে। কিছুক্ষণ আমতা আমতা করে সে বলল, আসলে এটা মার্কেটের সামনে জ্যামে আটকেছিলাম গাড়ি থেকে পাশের দোকানের দুলটা চোখে পড়তেই কেনার জন্য জেদ করেছি, তাই বাধ্য হয়ে কিনে দিলাম। তোর বোন তো আবার কিছু না নিলে কান্নাকাটি শুরু করে দেয়, জানিস তো। পেছন থেকে এসে কথাটা বলে বিদ্রুপাত্মক হাসল তিহান। নিশাও তার সাথে হেসে বলল, সে তো ছোটবেলায় কাঁদত তিহান ভাই, এখন তো বড় হয়েছে, আপনি না কিনে দিলেও পারতেন, শুধু শুধু টাকা নষ্ট। আমি হয়তো ওকে ওখানেই সব কয়টা কানের দুল কিনে দিতাম, আপনি তো মাত্র একটা কিনে দিয়েছেন। খানিকটা তাচ্ছিল্য মেশালো স্বরে বলল অনন্ত। তোহা একরাশ বিরক্ত নিয়ে অনন্তর দিকে চাইল। এই লোকটা সবসময় বেশি কথা। সে দুপুর থেকে একটু একটু করে একেবারে অসহ্যকর হয়ে উঠেছে লোকটা। কড়া কিছু কথা শোনাতে গিয়েও সৌজন্যতা খাতিরে চুপ হয়ে গেল সে। অনন্তের কথা তিহান চমৎকার করে হেসে স্বাভাবিক স্বরে বলল, তিহু আসলে অপচয় একদম পছন্দ করে না, আর বাড়াবাড়ি করা তো সহ্যই করতে পারে না। তিহানের ঠান্ডা মাথা অপমানটা বুঝতে অসুবিধা হলো না অনন্তর। তথাপি কোনো জবাবও দিল না সে। তবে মুখে অপমানের রাগটা ফুটে উঠল। মনে মনে হাসল তোহা। লোকটাকে অপমান হতে দেখে বেশ ভালোই লাগছে এখন। রেস্টুরেন্টটা অনেক খোলামেলা বলতে ছাদের ওপর চেয়ার টেবিল গাছপালা দিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশ। নয়নতারা ওপর হাওয়া মৃদু হিমেল হাওয়া বইছে। রেলিংয়ের পাশে বসেনি তোহা, উঁচুতে ভয় লাগে তার। সে বসেছে তিহান আর তুর্যর মাঝে। তার মুখোমুখি বসেছে অনন্ত। তার বাঁকা চাউনি রীতিমতো গা জ্বলছে তিহানের। ওয়েটার মেনু দিয়ে যেতেই খাবার পছন্দ করতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। ওয়েটারকে দুটো পিৎজা অর্ডার দিতে বললে তিহান বলল, সাথে একটা চিকেন রাইস আর হোয়াইট সস পাস্তা। অনন্ত কৌতূহল চোখে তাকিয়ে বলল, আপনি পিৎজা খান না ভাইয়া? ফোন থেকে চোখ উঠালো তিহান। হেসে বলল, তিহুর মাশরুমের অ্যালার্জি, পিৎজায় মাশরুম থাকবে তো এজন্য আর কি। অনন্ত এবার তোহাকে বলল, আর ইউ শিওর তোহা, তুমি এগুলো খাবে নাকি অন্য কিছু? এক পলক তিহানের দিকে তাকালো তোহা। তাকে ফোনে ব্যস্ত দেখে মুচকি এসে বলল, জি আমি এগুলোই খাই, অন্য কিছু না। মুখটা চুপসে গেল অনন্ত। ওয়েটার অর্ডার নিয়ে যেতেই ছবি তোলার জন্য সবাইকে তাড়া দিল নিশা। অনন্ত সুযোগ পেয়েই পিছন থেকে তোহাকে স্পর্শ করতেই তোহা বাহু টেনে তাকে তুর্যর সামনে দাঁড় করিয়ে দিল তিহান। এতপর নিজের তুর্যর পাশে দাঁড়িয়ে খুব সন্দর্পণে জায়গা লক করে ফেলল। ছবি তোলা শেষ হতে চুপচাপ অনন্তর দিকে তাকিয়ে শান্ত ধীর স্থির কণ্ঠে বলল, সেট ইন ইউর লিমিটস। সন্ধ্যা শেষ, রাত নামতেই চলেছে। ফেরার পথে তিহানের সাথে আসছে তোহা। গাড়ির ভিতরে হলুদ লাইট জ্বলানো, এলোমেলো চুলে
নিষ্প্রভ নয়নে নিশ্চুপ হয়ে বসে আছে তোহা। তার চুলে খোপা একটু আগে আবারও খুলে দিয়েছে তিহান। এবার আর কাঁটাটা ফেরত দেয়নি। বলেছে গাড়ি থেকে নামার আগেই দিবে, তার আগে না। গাড়ি ড্রাইভ করতে করতে তিহান বলো, তিহু দেখ তো ড্রয়ারে পানি আছে নাকি। পানি দিয়ে কি করবেন? নিশ্চয় তোর মাথায় ঢালবো না। খাবো অবশ্যই, গাধি কোথাকার। মুখ লটকিয়ে গাড়ির সামনে ড্রয়ারটা খুলে তোহা। কোনায় একটা পানির বোতল দেখতে পেয়ে বলো, আছে। মুখটা খুলে দে। ক্লান্ত কণ্ঠে তিহানের। বোতলটার মুখটা খুলে তোহা এতপর তিহানের মুখের কাছে বোতলটা ধরে নিরাসর কণ্ঠে বলো, হ্যাঁ করুন। আপনি তো ড্রাইভ করছেন, আমি খাইয়ে দিই। তিহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। হাসিটা চোখ এড়ায় না তোহার, বরং চোখ আটকে থাকে। তিহার মুখ হাঁ করতে একটু ঝুঁকে গিয়ে খুব যত্ন করে তাকে পানি খাইয়ে দেয় তোহা। তবুও অসাবধানতাটুকু পানি গড়িয়ে গলা অবধি পৌঁছে যায়। সেদিকে চোখ পড়তেই পানির বোতলটা রেখে তিহানের আরও একটু কাছে এগিয়ে যায় তোহা। নিজ হাতে তিহানের চিবুকার গলা মুছিয়ে দিতে দিতে বুঝতে পারে তার চুলে ভাঁজে কারো 5 আঙ্গুল ডুবে দিয়েছে। মুখ তুলে প্রশ্নার্থক দৃষ্টিতে তিহানের দিকে তাকাতেই তিহান তার ধূসর সম্মোহনী দৃষ্টিতে নিক্ষেপ করে প্রগাঢ় ভরাট কণ্ঠে বলে, আমার এতটা কাছে এসো না মেঘময়ূরী। তোমাকে ছোঁয়া নয় বরং অনুভব করাটাই আমার জন্য যথেষ্ট।